সোনার দামে সম্প্রতি যে একটা নাটকীয় পরিবর্তন আমরা দেখলাম তার পেছনের কারণটা কিন্তু বেশিরভাগ মানুষ যা ভাবছে তা নয়। আসল গল্পটা আসলে পর্দার আড়ালেই ঘটে যাচ্ছে। চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। তো সবার মনে এখন একটাই প্রশ্ন, তাই না, যে হঠাৎ করে সোনার দাম এতটা বাড়ল কেন? মানে শুক্রবারেই তো স্পট গোল্ডের দাম প্রায় 3% বেড়ে গেল, কিন্তু এর পেছনের আসল কারণটা কি? দেখুন, সবচেয়ে সহজ যে উত্তরটা সবাই দিচ্ছে সেটা হলো ভূ রাজনীতি। মানে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা ভয় পেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে সোনা কিনছে, আর সেজন্যই দাম বাড়ছে। বেশ সহজ সরল ব্যাখ্যা, তাই না? কিন্তু এটাই কি পুরো সত্যি? আসলে এই সহজ উত্তরটা হচ্ছে গল্পের মাত্র অর্ধেকটা, আর আমরা সবাই জানি অর্ধেক গল্প জানা কিন্তু অনেক বেশি বিপজ্জনক। এতে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিটাই বেড়ে যায়। চলুন এবার আমরা পর্দার আড়ালের আসল ঘটনাটা কি ঘটছে সেটা একটু তলিয়ে দেখি। আচ্ছা, তাহলে আমাদের অনুসন্ধানের প্রথম ধাপে যাওয়া যাক। এখানে আমরা দেখব বাজারের ভেতরে ঠিক কোন দুটো শক্তি একে অপরের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করছে আর দাম নিয়ে এই টানাটানিটা তৈরি করছে। এখানে না একটা খুব মজার ব্যাপার ঘটছে। ভাবুন তো, একই ঘটনা, মানে এই যে ভূ রাজনৈতিক উত্তেজনা, এটাই কিন্তু বাজারে দুটো একদম বিপরীত শক্তি তৈরি করছে। একদিকে মানুষ ভয় পেয়ে নিরাপদ আশ্রয় খুঁজছে, যেটা সোনার দামকে ওপরের দিকে ঠেলছে। আবার ঠিক সেই কারণেই অন্যদিকে মুদ্রাস্ফীতির ভয় বাড়ছে, আর কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর কথা ভাবছে, যা সোনার দামকে নিচের দিকে টানছে। এটা অনেকটা দড়ি টানাটানি খেলার মতো। আর এই কারণে বাজারটা যেন নিজের সাথেই নিজের যুদ্ধ করছে। এটা বোঝার চেষ্টা করছে যে কোন শক্তিটা বেশি প্রভাবশালী হবে, দাম বাড়ানোর শক্তি নাকি কমানোর। আর ঠিক এই কারণেই বেশিরভাগ বিনিয়োগকারী এখন বিভ্রান্ত। তারা বুঝতে পারছে না যে দাম আসলে কোন দিকে যাবে। প্রশ্নটা হলো, শেষ পর্যন্ত জিতবে কে? একটা উদাহরণ দিই। এই যে সংঘাত শুরু হলো, তারপর থেকে সরকারি বন্ডের উপর আয়, মানে যাকে আমরা ট্রেজারি yield বলি, সেটা প্রায় 30 থেকে 40 বেসিস পয়েন্ট বেড়ে গেছে। সহজ কথায়, বন্ডে টাকা রাখলে এখন বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। আর যেহেতু সোনা থেকে কোনো সুদ বা আয় আসে না, তাই এটা সোনার জন্য একটা স্বল্পমেয়াদী বাধা তো বটেই। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। এই ইল্ড বাড়ছেটা কেন? এর মূল কারণটা হলো সরকারের বাড়তে থাকা বিপুল পরিমাণ ঋণ আর দেশের দুর্বল আর্থিক অবস্থা। আর এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ভবিষ্যতে মুদ্রার মান কমে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। আর ঠিক এই কারণটাই কিন্তু দীর্ঘমেয়াদে সোনার জন্য একটা দারুণ ইতিবাচক দিক। আচ্ছা, এবার আসুন গল্পের আরও গভীরে যাওয়া যাক। এমন এক খেলোয়াড়ের কথা বলা যাক, যার কাছে $1 ট্রিলিয়ন আছে, কিন্তু সে এখনও মাঠের বাইরে বসে খেলা দেখছে। আমি বলছি বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কথা, যাদের বিশাল চাহিদা এখনও বাজারে প্রবেশ করেনি। এই চার্টটা একবার দেখুন। এটা কিন্তু সত্যিই অবিশ্বাস্য। সোনা এত ভালো পারফর্ম করার পরেও বড় বড় প্রাতিষ্ঠানিক পোর্টফোলিওতে এর পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি, মাত্র 0.1%। একবার শুধু ভাবুন, যখন এই বিশাল প্রতিষ্ঠানগুলো সোনা কিনা শুরু করবে, তখন বাজারের অবস্থাটা ঠিক কী হতে পারে। তো প্রশ্নটা হলো, এই বড় প্রতিষ্ঠানগুলো কেন বাইরে বসে আছে? এর পেছনে কয়েকটা বেশ মানবিক কারণ আছে। প্রথমত, 2015 সালের পর থেকে বেশিরভাগ ফার্ম তাদের কমোডিটি বিশেষজ্ঞদের হারিয়েছে। দ্বিতীয়ত, ইকুইটি বাজার তো ভালোই চলছিল, তাই নতুন কিছুতে যাওয়ার কোনো তাগিদই ছিল না। আর সবচেয়ে বড় কারণটা হলো ক্যারিয়ারের ঝুঁকি। মানে একজন ফান্ড ম্যানেজারের জন্য ভিড়ের সাথে ভেসে যাওয়াটা অনেক বেশি নিরাপদ স্রোতের বিপরীতে গিয়ে সোনা কেনার সুপারিশ করার চেয়ে। এই বিষয়টাকে বোঝানোর জন্য একটা অসাধারণ ঘটনা আছে। ইউরোপের শতবর্ষী একটা ফ্যামিলি অফিস, যাদের একমাত্র লক্ষ্য হল প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পদ রক্ষা করা, তারা বিটকয়েনে $300 মিলিয়ন বিনিয়োগ করেছে। কিন্তু সোনায় $1 নয়। ভাবুন একবার, 5000 বছরের পুরনো একটা পরীক্ষিত সম্পদে তাদের আস্থা নেই। এটা কিন্তু বর্তমান বাজারের আবেগ আর অযৌক্তিকতার একটা দারুণ চিত্র তুলে ধরে। আসল কথাটা হলো, যখন এই প্রতিষ্ঠানগুলো সোনায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু ধীরে ধীরে ভেবে চিনতে হবে না। এটা হবে একটা স্ট্যাম্পিডের মতো। সবাই একসাথে দরজা দিয়ে ঢোকার চেষ্টা করবে। আর সোনার মতো একটা তুলনামূলক ছোট বাজারে যখন এত বিশাল টাকা একসাথে ঢুকবে,
তখন কি হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, মূল্যবান ধাতুতে যারা বিনিয়োগ করেন তাদের মধ্যে দুটো বিষয় নিয়ে প্রায়ই একটা ধাঁধা তৈরি হয়। এক, রূপার দাম সোনার মতো বাড়ছে না কেন? আর দুই, সোনার দাম বাড়লেও সোনার খনির শেয়ারের দাম কেন পড়ছে? চলুন এই দুটো ধাঁধারই সমাধান করা যাক। রূপার ব্যাপারটা হলো এর একটা দ্বৈত সত্তা আছে। মানে এটা দুটো টুপি পরে থাকে, একটা হলো আর্থিক সম্পদের টুপি, ঠিক সোনার মতো, আরেকটা হলো শিল্পে ব্যবহৃত ধাতুর টুপি। আর এই কারণে যখন অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হয়, তখন শিল্পে রূপার চাহিদা কমে যাওয়ার ভয়ে এর দামের উপর চাপ বাড়ে, যেটা কিন্তু সোনার ক্ষেত্রে হয় না। সাধারণত রূপা একটু দেরিতে সোনার পথে অনুসরণ করে। আর মাইনারদের ব্যাপারটা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। সোনার খনির শেয়ার কেনা আর ভৌত সোনা কেনা কিন্তু একদমই এক জিনিস নয়। সোনা কেনা মানে আপনি সরাসরি সম্পদটা কিনছেন, কিন্তু মাইনারের শেয়ার কেনা মানে হলো আপনি একটা ব্যবসা কিনছেন। আর যে কোনো ব্যবসার মতোই এরও নিজস্ব খরচ আছে, ম্যানেজমেন্ট আছে, আর বাজারের ঝুঁকি তো আছেই। তাই যখন পুরো শেয়ার বাজার পড়ে, তখন সোনার দাম বাড়লেও অন্য যে কোনো শেয়ারের মতোই মাইনারদের শেয়ারের দামও পড়তে পারে। তো বাজারের ভেতরের খবর তো অনেক জানা হলো, কিন্তু এই অস্থিরতার মধ্যে টিকে থাকার জন্য, জেতার জন্য একটা সঠিক মানসিক কাঠামো বা ফ্রেমওয়ার্ক থাকাটা খুব জরুরি। চলুন এখন সেদিকেই নজর দেওয়া যাক। তাহলে মূল প্রশ্নটা হলো, এই রকম একটা বাজারে কারা জেতে আর কারা হারে? এই দুজনের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? এর উত্তরটা একটাই শব্দে দেওয়া যায়, প্রক্রিয়া বা প্রসেস। দেখুন, বাজারে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব না, কিন্তু যেটা নিজের নিয়ন্ত্রণে রাখা যায় সেটা হলো সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাই আবেগ বা বাজারের হট্টগোলের উপর ভিত্তি করে নয়, বরং একটা ঠান্ডা মাথার পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়। আর একটা শক্তিশালী প্রক্রিয়ার জন্য এই 4টি ধাপই যথেষ্ট। প্রথমত, বড় চিত্রটা বোঝা, মানে মুদ্রার মান যে কমছে সেটা মাথায় রাখা। দ্বিতীয়ত, এমনভাবে বিনিয়োগ করা যাতে বাজারের অস্থিরতা সহ্য করা যায়। তৃতীয়ত, কখন কিনবেন বা বেচবেন সেই সিদ্ধান্তগুলো আগে থেকেই পরিকল্পনা করে রাখা। আর সবশেষে, আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া। এই কাঠামোটা অনুসরণ করতে পারলেই এই আবেগের লড়াইয়ে টিকে থাকা সম্ভব। সবশেষে একটা কথা মাথায় গেঁথে নেওয়াটা খুব জরুরি। কথাটা হলো, সোনা দামি নয়, বরং আমাদের মুদ্রা সস্তা হয়ে গেছে। যখন 1 আউন্স সোনা কিনতে আগের চেয়ে বেশি টাকা লাগে, তার মানে এই না যে সোনার দাম বেড়ে গেছে। এর আসল মানে হলো আমাদের টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। সোনা আসলে একটা আয়নার মতো, যা শুধু মুদ্রার আসল মূল্যটা আমাদের সামনে তুলে ধরে।